এই যে নতুন প্রকল্প করে নতুন লোক নেওয়ার আগ্রহ, এইটার সাথে বাংলাদেশের নিয়োগ বাণিজ্যের সম্পর্ক আছে, যার ফলে অনেক কর্মকর্তারা যারা ফ্যাসিবাদের দোষক ছিল বহাল তবিয়তে বসে থাকেন, আবার এই ধরনের নীতিমালা নানান ভাবে তারা প্রমোট করে। আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, এবং লড়াই করে সেগুলোকে বাতিল করতে হবে। কাজে আমরা আপনাদেরকে বলি, আপনারা ঠিক পথে আছেন, লড়াই আছেন, লড়াই করেন, লড়াই করে আমাদের দাবি অর্জন করতে হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তথ্য আপা প্রকল্পে যারা কাজ করেছেন, আজকে অনেকদিন ধরে, গত 28 তারিখ থেকে সম্ভবত 20 দিন ধরে তারা এখানে অবস্থান করছেন, লাগাতার অবস্থান করছেন, 24 ঘন্টা অবস্থান, মানে দিন রাত অবস্থান করছেন ধারাবাহিক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, মন্ত্রণালয়, সরকার, তারা এই বিষয়ে তেমন কোনো কর্ণপাত করছে। একটু আগে এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল আলম এবং এবি পার্টি চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জুর, তারা বলেছেন যে এইখানে এইভাবে যে বসে আছেন আর আপনারা যে ন্যূনতম কোন রকম কর্ণপাত করছেন না, ন্যূনতম একটা দৃষ্টি আকর্ষণ করা হয় বলে, কোন রেখাপাত নাই, এইটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা আপনাদের কথার সমালোচনা এখনো করছি না, করতে চাই না, কিন্তু এইটা আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয়। আমরা শেখ হাসিনার শাসনে দেখেছি এখানে দিনের পর দিন মানুষ দাবি দেওয়া নিয়ে বসে থাকত, কিন্তু তাদের দাবি দেওয়ার যদি কেউ কোনো কর্ণপাত করতো না, রেখাপাত করতো না। একই ধরনের বিষয় বাংলাদেশে চলবে, তাহলে আপনারা কেন নিজেদেরকে আলাদা দাবি করবেন এবং কোন যুক্তিতে করতে পারবেন? অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের কাজ হচ্ছে মানুষের কথা শোনা, মানুষের সব কথা বাস্তবায়ন করে ফেলতে পারবেন এইটা আমরা মনে করি না। সমস্যার সমাধান সব কিছু দাবি অনুযায়ী হবে, সেটাও হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে, কিন্তু মানুষের কথা তো শুনবে, একটা সহৃদয়তা তো থাকবে, মানুষের মর্যাদা তো আপনাদের বিবেচনার মধ্যে থাকবে। দিনের পর দিন মানুষ বসে থাকবে আর আপনারা কোনো কর্ণপাত করবেন না, লেখাপাত হবে না, আপনাদের পাত্তাই দেবেন না, এইটা তো চলতে পারে না। এটা কিভাবে গ্রহণযোগ্য হয়? আজকাল আমরা অভ্যুত্থানের পরে অনেককে বলতে শুনেছি, বুদ্ধিজীবীরাও আছেন অনেকে, এত আন্দোলন, এত আন্দোলন, আন্দোলন হবে না তো কি হবে ভাই? অভ্যুত্থান তো নিজে একটা আন্দোলন ছিল, সেই আন্দোলন হয়েছে এমন একটা রাষ্ট্র তৈরির জন্য, এমন সরকার ব্যবস্থা তৈরির জন্য, যাতে তারা মানুষের কথা শুনে মানুষের দাবি দেওয়া পূরণ করতে পারে, তার সমস্যার সমাধান করতে পারে। হ্যাঁ, সব সমস্যার সমাধান রাতারাতি আপনি করে ফেলতে পারবেন, কিন্তু শুনতে তো পারবেন। এবং আপনাদের শোনার জন্য আপনাদের একটা ব্যবস্থা থাকা দরকার। আমি শুনেছি একজন মন্ত্রী বলছেন, আরো অনেকেই দাবিটা তুলেছিলেন যে আপনাদের একটা সেল থাকা দরকার, যারা এই সব দাবি দেওয়া শুনবে এবং এই সব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ সমাধান একটা জায়গায় আসবে, এবং আলাপ আলোচনা করলে যে সমাধানের রাস্তা বেরোয়, আমরা অনেকগুলো আন্দোলনের ক্ষেত্রে দেখেছি। এবং এই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে প্রাথমিকভাবে যখন স্মারকলিপি দেওয়া হয়, মাননীয় প্রধান উপদেষ্টাও একবার প্রধানমন্ত্রী দেখা করেছিলেন, তারপরে উপদেষ্টা মন্ডলী, অন্যান্য কর্মকর্তারা তারা বলেন হ্যাঁ যা দাবি যৌক্তিক, কিংবা দাবির মধ্যে কিছু যুক্তি আছে, যদি যুক্তি থাকে, যৌক্তিক দাবি নিয়ে কেউ আসে, তাহলে সেটা সমাধানের পথ বের করে, সেখানে কিছু আলাপ আলোচনা হবে, দর কষাকষি হবে,
কিন্তু একটা সমাধানের পথ বের হবে। এই ব্যাপারটা তথ্য আমাদের ক্ষেত্রে এসে কেন ব্যতিক্রম হচ্ছে, একেবারেই আপনারা ধন্যবাদ করছেন না, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। 20 দিন এখানে বসে থাকার পরে আজকে আমরা এসেছি, আমরা আগামী কাল পরশু দ্রুততম সময়ের মধ্যে আমরা চাই আপনারা এদের সাথে তাদের দাবি দেওয়ার বিষয়ে বলছেন। মাননীয় উপদেষ্টা মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব শারমিন মুর্শিদ। আমরা আপনাকে পরিষ্কার করে বলি, আপনার দায়িত্ব হবে অতি দ্রুত এই আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে বসা এবং এই বিষয়ে কি সমাধান আনা যায় সেটার বিষয়ে পরিষ্কার একটা জায়গায় থাকা। এবার আসি 2 নম্বর কথা। আমরা শুনেছি এনাদেরকে বলা হচ্ছে আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত। আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত ধরলে তো ভাই আপনাদের সব ফালাই দিতে হবে, প্রায় এইটা ধরলে তো অনেক কিছু ফেলে দিতে হবে। এত কিছু তো আপনারা ফেলছেন না, কেনারা কেন আলাদা করে বিশেষ ভাবে আপনাদের মানে একটা কৃপানলে পড়বে, কোপানলে পড়বে। বিশেষভাবে আপনাদের আলাদা করে এই তথ্য পারা আপনারা আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত, যেন আর কেউ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত হয়নি এইভাবে চিহ্নিত করার কোনো সুযোগ নাই। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদেরকে সরকারের কিংবা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবেই বিবেচনা করতে হবে। ওই ক্ষেত্রে কোন ব্যক্তি বিশেষ যদি চাকরি বিধি লঙ্ঘন করে কিংবা শাসনের প্রত্যক্ষ মদতদাতা হিসাবে আবির্ভূত হয় কিংবা তার প্রমাণ থাকে, তাহলে তার বিরুদ্ধে ঢালাও ভাবে সবাইকে দোষর কিংবা আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এইভাবে কোন ট্যাগ লাগানো কিংবা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, একদল মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা কোনো যুক্তিসঙ্গত নয়, গ্রহণযোগ্য নয়। তারপরের কথা হচ্ছে যে প্রকল্প, যে প্রশ্নটা একটু আগে মুজিবুর রহমান মন্ত্রী ভাই করেছে, আমি নিজে এই কাগজ দেখেছি, সরকারের পরিষ্কার সার্কুলার আছে যে এই প্রকল্প এতদিন মেয়াদি, মেয়াদ শেষ হলে পদ সৃজন করে এটা রাজস্ব খাতে নেওয়া হবে, বিবেচনা সরাসরি নেওয়া হবে। ওখানে পরিষ্কার করে লেখা আছে পদ সৃজন করে রাজস্ব খাতে এদেরকে স্থানান্তর করা হবে। এটা দেখেই তো এসেছে। এখানে অনেকেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে একটা নির্দিষ্ট পর্বের ডিগ্রি প্রাপ্ত, তারা এখানে এই সম্ভাবনা দেখে এই চাকরিতে এসছেন। অন্য চাকরিতেও তারা চলে যেতে পারতেন। এখন চাকরির তো আবার বয়স সীমা আছে, তা আপনি এদের বয়স সীমা তো অতিক্রম হয়ে গেছে, এরা তো অনেক কিছুতে এখন চাকরির জন্য আবেদন করতে পারবেন না। তা আপনি এদের কি প্রতিদ্বন্দ্বী হবে সে বিষয়ে ভাববেন না, না ভেবে একটা ঢালাও সিদ্ধান্ত আপনি নিতে পারেন, যেখানে সরকারের কর্তৃপক্ষ বলছে যে তাদেরকে স্থানান্তর করা হবে। কোন রকম ইফ বাট এগুলো নাই, যদি কিন্তু নাই, কিন্তু ওখানে পরিষ্কার করে লেখা আছে এরা স্থানান্তর হবে। অন্যদিকে এরা সবাই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে, কারো সুপারিশে নিয়োগপ্রাপ্ত হয় নাই, তাহলে তাদেরকে আপনাদের এই ব্যবস্থাটা করতে হবে। আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন তোলা যায়, এই যে তথ্য আমার কাজটা এটা কি দরকার? এটা অনেকে বলতে পারে যে এই কাজেরই কোনো দরকার, এই প্রকল্প আদৌ কোনো প্রয়োজন ছিল কিনা। এটা আওয়ামী লীগ আমলের নেওয়া প্রকল্প, হয়তো নানান রকম ধান্দার কারণে এইসব প্রকল্প তৈরি করা হয়, অনেকে এভাবে বলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার এই প্রকল্পের যে কাজ সেটা তৃতীয় ফেজে শুরু করতে
যদি এই কাজ অপ্রয়োজনীয় হতো তাহলে এটা বাতিল হয়ে যেত। তৃতীয় ফেজে শুরু করে তাহলে এই কাজটা প্রয়োজনীয়, এবং এই প্রয়োজনীয় কাজে এখানে প্রায় 1500 উপরে 1900-র উপরে এখানে নানান কর্মী তারা তৈরি হয়েছে এবং তাদের একটা দক্ষতা তৈরি হয়েছে, তাদের সাথে মানুষের একটা যোগাযোগ তৈরি হয়েছে। এখন এই যে দক্ষতা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সা ব্যয় করে আমরা লোকজনকে দক্ষ করে তুলবো, তারপর তাদের আদায় করে দেবো, নতুন প্রকল্পে নতুন লোক আসবে, এর পেছনের উদ্দেশ্যটা